জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কে? জয়নুল আবেদিন হচ্ছেন একজন বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী, রাইট। জয়নুল আবেদিন এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ আ বাংলাদেশি পেইন্টার। তিনি ছিলেন একজন বাংলাদেশি চিত্রকর। তাহলে এটা দেখো, এটা হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। বাংলাদেশি পেইন্টার এটা একটা নাউন ফ্রেজ, লিঙ্কিং ভার্বের পরে নাউন ফ্রেজ হয়েছে। তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের লিঙ্কিং স্ট্রাকচার। আর মধ্যখানে ওনার ডেট অফ বার্থ এবং তিনি কোন দিন মৃত্যুবরণ করেছেন সেটা উল্লেখ করা আছে, এবং সেটার ক্ষেত্রে তুমি পাংচুয়েশন মার্কটা খেয়াল করো। আমরা যখন তারিখ লিখব তখন তারিখ এবং মাস এ দুটোর মধ্যখানে কিন্তু কমা দিব না, কমা দিব তারিখ মাস একসাথে লিখব, লেখার পর কমা দিয়ে তারপর সালটা লিখব, এটা মনে রাখতে হবে। ওকে, জয়নুল আবেদিন ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার। হি হ্যাড, এখানে হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, এটা প্রাইমারি অক্সিলারিতে তোমাকে পড়িয়েছিলাম। হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, তার ছিল অসাধারণ প্রতিভা। খেয়াল করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্ব এবং সে হচ্ছে মেইন ভার্ব, থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। তার ছিল, অ্যান হচ্ছে অ্যাজেকটিভ, এক্সট্রা অর্ডিনারি অ্যাজেকটিভ, এবং ট্যালেন্ট হচ্ছে নাউন। তার ছিল এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, অসম্ভব রকমের চমৎকার, সুন্দর, ট্যালেন্ট, প্রতিভা। ওকে, তিনি ছিলেন তুখর প্রতিভাবান। এবং হি ওয়াজ, তিনি ছিলেন, এখানে হিটা উজ্জ্ব আছে। হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড। বাক্যটা এভাবে পড়ো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তুমি যদি স্ট্রাকচার না বুঝে না পড়ো তাহলে গ্রামারটা ধরতে পারবে না। তোমার যে ইংরেজি দ্বিতীয় পত্র, সেই ইংরেজি দ্বিতীয় পত্রের চর্চা করতে হবে ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো যখন তুমি পড়বা সেখানে। তার ছিল অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, তার ছিল অসাধারণ প্রতিভা, এবং হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন। এখানে খেয়াল করো, তিনি স্বীকৃতি দিয়েছেন নাকি তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেজন্যই এটা প্যাসিভ স্ট্রাকচারে। হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড, তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। কেন স্বীকৃতিপ্রাপ্ত? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। ফর হিজ পেইন্টিংস, তার চিত্রকর্মগুলোর জন্য। এবং মজার বিষয় হলো, এই যে এখানে ইন্টারন্যাশনালি দেখছো তুমি, সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল যেটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যখানে বসেছে। আমি তোমাকে বলেছিলাম অ্যাডভার্বিয়াল যে কোনো জায়গায় বসতে পারে। দেখো, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা দুটো বাক্য এক বাক্যে পরিণত হয়েছে। এখানে দুটো বাক্য কি? একটা হচ্ছে হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফর হিজ পেইন্টিংস, এটা আরেকটা বাক্য। এই দুটো বাক্যকে আমি অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, এবং ফলে কি হয়েছে, আমার দ্বিতীয়বার হিটা লিখতে হয়নি, এবং সেন্টেন্সটা পড়তে একটু ভালো লাগছে, এক নাগাড়ে পড়া যাচ্ছে। যদি এটা দুটো সেন্টেন্সে ভাগ থাকতো, ইফ ইট ওয়্যার ডিভাইডেড ইন্টু টু সেন্টেন্সেস, তখন এটা পড়তে স্মুথ হতো না।
তুমি প্রশ্ন করতে পারো যে স্যার দুটো যখন ছিল তখনও সেম, এখনও তো সেম অর্থ, তো এক করার তো দরকার ছিল না, আমাদের পড়ালেখাটাকে এত জটিল করারও দরকার ছিল না। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের শুধুমাত্র মনের ভাব প্রকাশের সাথে সাথে ভাষার একটা সৌন্দর্য, মাধুর্য, প্রাঞ্জলতা আছে, সেটা বজায় রাখার জন্য সে অনেক ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন গঠনে বাক্যগুলো বলা হয়ে থাকে। হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, তার ছিল অসাধারণ প্রতিভা, এবং হি ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড, তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ফর হিজ পেইন্টিংস, তার পেইন্টিংগুলোর জন্য। হি বিকেম ওয়েল নোন ইন 1944, তিনি 1944 সালে সারা অত্যন্ত বেশি পরিচিত, ফেমাস হয়ে গিয়েছিলেন। হি বিকেম ওয়েল নোন, সুপরিচিত, ইন 1944, 1944 সালে। কিভাবে? থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস, তার পেইন্টিংসের ধারাবাহিক তার চিত্রকর্মের কারণে। দেখেন, হি সাবজেক্ট বিকেম লিঙ্কিং ভার্ব, ওয়েল নোন অ্যাজেক্টিভ, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাজেক্টিভ, মানে দু শব্দ মিলে একটা অ্যাজেক্টিভ যদি হয় তখন তাকে আমরা কম্পাউন্ড অ্যাজেক্টিভ বলি, ঠিক আছে? ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত, সুপ্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। তাহলে এখানে হওয়া, মনে হওয়া যদি অর্থ হয় তাহলে মনে রাখবা এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এর মতোই অর্থ দিবে। হি বিকেম ওয়েল নোন, তিনি অত্যন্ত সুপ্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। কখন? ইন 1944, প্রেপোজিশনের ব্যবহার খেয়াল করবা, সনের আগে সাধারণত ইন বসবে। থ্রো, এটা আরেকটা প্রেপোজিশন। কিভাবে? থ্রো হিজ সিরিজ অফ পেইন্টিংস, তার সিরিজ অফ পেইন্টিংসের মাধ্যমে। সিরিজ অফ পেইন্টিংস মানে একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে একটার পর একটা ছবি আঁকা, এটাকে বলা হয় সিরিজ অফ পেইন্টিংস, যেখানে মূল গল্পটা, মূল থিমটা একটা বিষয়কে কেন্দ্র করে, সেটাকে বলা হয় সিরিজ অফ পেইন্টিংস। তার সিরিজ অফ পেইন্টিংসের মাধ্যমে তিনি 1944 সালে অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। কোথায়? মানে কিসের উপরে যে পেইন্টিংগুলো? অন গ্রেট ম্যান মেড ফেমিন, মানুষের তৈরি, মানবসৃষ্ট যে বিশাল জঘন্য বিভৎস ফেমিন বা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের ছবি এঁকে, সেই দুর্ভিক্ষের উপরে ধারাবাহিক ছবি এঁকে তিনি 1944 সালে অত্যন্ত প্রসিদ্ধি পেয়েছিলেন। ইন বেঙ্গল, ঠিক আছে, যেটা হয়েছিল বেঙ্গলে ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুলে এই দুর্ভিক্ষটা ছড়িয়ে পড়েছিল। He played a vital role in the art movement in Bangladesh and was the founding principal of the Government Institute of Arts. তিনি হলেন he played a vital role, মনে রাখবা, he played a vital role, এই বাক্যটা, এই ফ্রেজটা অবশ্যই তুমি বারবার পাবা। This is a very commonly used phrase. He played a vital role, তিনি একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। He played a vital role in the art movement. বাংলাদেশের যে মানে চিত্রশিল্পের যে একটা মহাবিপ্লব আন্দোলন, সেখানে তিনি, এখানে বিপ্লব বলতে পারো মুভমেন্টকে, সেক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বাংলাদেশের যে শিল্পের যে বিপ্লব হয়েছিল, চিত্রশিল্পের এবং বা কলার, মানে কারুকলার যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের কর্ণধার ছিলেন বা তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কি পার্সন। এবং
হি ওয়াজ তিনি ছিলেন, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। অ্যান্ড হি ওয়াজ তিনি ছিলেন দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস। দেখেন, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস। গভর্নমেন্ট সরকারি চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন তিনি, এবং যেটা বর্তমানে নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস নামে পরিচিত at University of Dhaka. His paintings on Bengal famine are considered as his most characteristic works. তার যে পেইন্টিংসগুলো আছে, কোন পেইন্টিংসগুলো? বেঙ্গল ফেমিন বা বাংলার যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের উপরে তার যে পেইন্টিংসগুলো আছে, সেই পেইন্টিংসগুলোকে মনে করা হয় মনে করা হয় অ্যাজ হিসেবে হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, তার সবচাইতে, এখানে ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে নোটেবল, রিমার্কেবল, ওকে, মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস মানে এখানে যে ওয়ার্কস বলা হয়েছে, এটাকে যে কোনো একজন ক্রিয়েটিভ পার্সনের সৃষ্টিকে ওয়ার্কস বলা হয়। যেমন কবি সাহিত্যিকের তোমার গল্প, কবিতা, উপন্যাস, এগুলোকে ওয়ার্কস বলা হয়। আবার এখানে যিনি চিত্রশিল্পী, ওনার যে কাজ, ওনার যে রং তুলির যে খেলা, সেটাকেও ওয়ার্ক বলা হয়। একজন স্কাল্পচার যে মূর্তি বানায়, তার যে মূর্তিগুলো, তার যে মনে করো এগুলো মোরালগুলো, এগুলো তার ওয়ার্কস, বুঝতে পেরেছ? অর্থাৎ যে কোনো আর্টিস্টিক পার্সনের তার যে আর্টিস্টিক ক্রিয়েশন, এটাকে বলা হবে ওয়ার্কস। তাহলে কাজী নজরুলের ওয়ার্কস বলতে কি বোঝাবে? কাজী নজরুলের বাড়ি গাড়ি এসব বোঝাবে, নাকি তার গল্প, কবিতা, উপন্যাস বোঝাবে? বুঝতে পেরেছ? ওকে, তাহলে তিনি যে শিল্পকর্মগুলো এঁকেছেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মহিমামণ্ডিত যে কাজ, সেটা হচ্ছে ওই যে ফেমিনের উপরে তিনি যে পেইন্টিংসগুলো এঁকেছিলেন, সেগুলোকেই মনে করা হয়ে থাকে। হিজ হোমল্যান্ড, তার মাতৃভূমি, তার জন্মদেশ, অনার্ড হিম, তাকে সম্মান জানিয়েছিল, উইথ দ্য টাইটেল, একটা টাইটেল দিয়ে, একটা উপাধি দিয়ে, হ্যাঁ, সেটা কি? শিল্পাচার্য বা শিল্পাশ্চর্য, ওর দ্য গ্রেট টিচার অফ আর্টস, তাকে বলা হতো শিল্পকলার মহান শিক্ষক। কেন? ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং সৃজনশীল, এখানে ভিশনারি মানে সৃজনশীল, ঠিক আছে, সৃজনশীল কোয়ালিটিসের জন্য তাকে কি বলা হতো? তাকে বলা হতো শিল্পাশ্চর্য বা দ্য গ্রেট টিচার অফ আর্টস। হি ওয়াজ আ পাইওনিয়ার অফ দ্য মডার্ন আর্ট, তিনি ছিলেন মডার্ন আর্টের একজন পাইওনিয়ার মানে হচ্ছে অগ্রদূত। Pioneer মানে কি? অগ্রদূত। He was the pioneer of the modern art movement and was rightly considered, তাকে যথাযথই বিবেচনা করা হয়, ন্যায্যার্থেই, যথার্থভাবেই তাকে বিবেচনা করা হয় as the founding father of Bangladeshi modern art, বাংলাদেশের আধুনিক যে শিল্প, সেই শিল্পের জনক বলে তাকে বিবেচনা করা হয়, এবং সেটা রাইটলি বিবেচনা করা হয়, কার্যতই আসলেই সে এই টাইটেলটা বা এই সম্মানটুকু তার প্রাপ্য। হি ডিজার্ভস দিস। এবার তার জন্ম, বেড়ে ওঠা, শৈশব, এসব নিয়ে কথা বলেছে।
এই অংশটা খুবই সহজ. This is very easy to understand. Abedin was born in Kishorganj on 29 December 1914. Okay, I hope you understand that. He spent irregular verb. তিনি কাটিয়েছিলেন past indefinite tense. He spent most of his childhood near the scenic banks of the Brahmaputra River. ব্রহ্মপুত্র নদীর নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত যে তীর, ব্যাংক মানে হচ্ছে তীর, নদীর কূল, সেই নদীর কিনারায় বা কুলের কাছে তিনি তার শৈশবের অধিকাংশ সময় কাটিয়েছিলেন. He spent most of his childhood near the scenic banks of the Brahmaputra River. The river and the open nature, ওই নদী এবং খোলা প্রকৃতি, inspired him, তাকে উৎসাহ জুগিয়েছিল from his early life, তার শৈশব থেকেই. আর্লি লাইফ মানে হচ্ছে শৈশব জীবন থেকেই, from থেকে. দা ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র নদীর নামের আগে দা হয়েছে. later, পরবর্তীতে, appeared in এসেছিল many of his paintings, তার অনেকগুলো শিল্পকর্মে এই ব্রহ্মপুত্র নদী উঠে এসেছিল. and remained, এবং থেকে গিয়েছিল, a great source of inspiration, তার উৎসাহর অনুপ্রেরণার উৎস হিসেবে থেকে গিয়েছিল, প্রেরণার উৎস হিসেবে থেকে গিয়েছিল throughout his career, তার পুরো পেশা জীবন জুড়েই, তার পুরো শিল্পী জীবন জুড়েই ব্রহ্মপুত্র নদীর অবদান, ব্রহ্মপুত্র নদীর যে উদ্দীপনা, অনুপ্রেরণা, উজ্জীবন, সেটা তার সারা পেশাগত জীবন জুড়েই ছিল. As his tribute মানে শ্রদ্ধাঞ্জলি, his tribute to the river ব্রহ্মপুত্র নদীর প্রতি যে তার শ্রদ্ধাঞ্জলি, সেটার প্রতীক স্বরূপ, he drew, তিনি এঁকেছিলেন, এটাও আরেকটা irregular verb, তিনি এঁকেছিলেন a series of watercolor paintings, একটার পর একটা, a series of, ধারাবাহিক, আমি তো সিরিজ বলেছি তোমাকে. watercolor paintings মানে জল রঙের paintings, in this regard, এই বিষয়ে, এই বিষয়ে মানে ব্রহ্মপুত্রকে শ্রদ্ধা জানিয়ে. এই ছবিগুলো, এটা পরীক্ষায় আসতে পারে, এই ছবিগুলো, এই যে ট্রিবিউট, এই শ্রদ্ধাঞ্জলি, helped him, তাকে সাহায্য করেছিল, পাইয়ে দিতে, পেতে সাহায্য করেছিল. কি পেতে? গভর্নর্স গোল্ড মেডেল in All India Exhibition in 1938. 1983 সালের নিখিল ভারতে যে শিল্পকর্ম প্রদর্শনী হয়েছিল, সেখানে তাকে গোল্ড মেডেল পেতে সাহায্য করেছিল তার এই ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে যে ছবিগুলো তিনি এঁকেছিলেন, সেই ছবিগুলোই. This was the first time when he came under spotlight, and this award gave Abedin the confidence to create his own visual style. This was the first time, সেইবারই প্রথম তিনি সবার নজর কেড়েছিলেন. He came under spotlight মানে তিনি সবার নজর কেড়েছিলেন. এবং this award, এই অ্যাওয়ার্ডটি, এই পুরস্কারটি তাকে দিয়েছিল, আবেদিনকে দিয়েছিল the confidence, আত্মবিশ্বাস দিয়েছিল, আমি পারবো, to create his own visual style, তার নিজের আকার স্টাইল, তার নিজের মতো করে সে প্রাণ খুলে, মানে ওর নিজের স্টাইলেই সে
আঁকার মতো সাহস তাকে সঞ্চার করেছিল এই গোল্ড মেডেলটি।